স্বাধীন ভারতের ইতিহাসে এরকম ভাবে লাগাতার একটা জেলাকে এরকম ভাবে জখম করা, এরকম ভাবে অত্যাচার করার উদাহরণ কটা আছে ইতিহাস খুঁজলে খুব বেশি পাওয়া যাবে না। এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি, এই বীরভূম জেলায় এত আঘাতের সামনে, এত আক্রমণের সামনে দাঁড়িয়ে আমাদের কমরেডরা মাথা উঁচু করে যেরকম ভাবে বাঘের বাচ্চার মতো লড়াই করেছে, এরকম বাঘের বাচ্চার মতো লড়াই করার উদাহরণও ভারতের রাজনীতিতে কটা আছে ইতিহাসের বই খুঁজলে খুব বেশি পাওয়া যাবে না। আমাদের কমরেডরা মার খেয়েছেন, আক্রান্ত হয়েছেন, বিনা বিচারে মাসের পর মাস, কেউ বছরের পর বছর জেল খেটেছেন, ঘর পুড়েছে, বাড়ি পুড়েছে, পরিবারের ওপর হামলা হয়েছে। তারপরেও আমাদের কমরেডরা হাতের লাল পতাকা দাবিয়ে রাখতে রাজি হন। কিন্তু এইটুকু বলছি, আজকে সম্মেলনকে কেন্দ্র করে সমাবেশ, কিন্তু আমাদের কাছে একটা সম্মেলন, একটা সমাবেশ মানে তো খালি একদিনের একটা কর্মসূচি নয়। এই সমাবেশের পরেও আগামী দিনের যে লড়াই আমরা জানি, আমাদের কমরেডরা এখানে দেখিয়েছেন আমাদের মনের জোর, আমাদের কোমরের জোর। কিন্তু খালি মার খেয়ে লড়াই করা নয়, সামনের দিকে এগোনোর জন্য লড়াই করতে হবে। যা হয়ে গেছে, যে দিন চলে গেছে, কিন্তু সামনে যে দিন আসছে সেই দিনগুলো যেন সুন্দর হয়। খালি আমাদের কমরেডদের জন্য নয়, যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করেন, মিছিল করেন, খালি তাদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য যেন সামনের দিনগুলো সুন্দর হয়। তার জন্য লড়াই করছে এখানে আমাদের কমরেডরা সমস্ত মানুষের কাছে, যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন, সবার কাছে আবেদন এই লড়াই আমাদের কমরেডদের পাশে দাঁড়ান। দেখুন, এখানে দাঁড়িয়ে তৃণমূলের চুরি নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়। আমি বলার আগে আমাদের নেতা বলছিলেন, এই বীরভূম জেলা পাশের বর্ধমান জেলা, এই বীরভূম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জন্য যাকে বলে মৌচাক, একটা মৌমাছি যেরকম মৌচাকে মধু জমা হয়, তেমন এই বীরভূমে বর্ধমানে তৃণমূলের জন্য কত মধু জমা আছে হিসেব করে শেষ করা যাবে না। এখানে নদীর বালি থেকে শুরু করে, পাথর খাদানের পাথর থেকে শুরু করে, জঙ্গলের কাঠ থেকে শুরু করে, বর্ডার পার করে গরু পাচার করা থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা এই বীরভূম জেলা থেকে ওঠে। এই টাকাগুলো দিয়ে খালি তৃণমূল নেতার ঘর বাড়ি হয় তাই নয়, এই টাকাগুলোর কোটি কোটি টাকা কালীঘাটে পৌঁছয়, ক্যামাস স্ট্রিটে পৌঁছয়। এখানকার পুলিশ হাইওয়ে ধরে গ্রিন করিডোর করে স্যালুট করে করে ওই টাকা লরিতে করে অভিষেক ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয়, ওই টাকা মমতা ব্যানার্জির বাড়ি পৌঁছে দেয়। ওই কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে পুলিশ কেনা হয়, কোটি কোটি টাকা দিয়ে ভোটের আগে মিডিয়া কেনা হয়, তৃণমূলের বড় বড় পোস্টার হোর্ডিং হয়, ভাড়াটে এজেন্সিগুলোকে ভাড়া করে এনে বাইরে থেকে এজেন্সিকে দিয়ে ভোটের প্রচার করানো হয়, ক্রিমিনাল কেনা হয়, ইলেকশন কমিশনের লোকগুলোকে কেনা হয়, এমনকি বিজেপির স্থানীয় নেতা, প্রধান বিরোধী দল বিজেপি, তাদের স্থানীয় নেতা কর্মীদেরকে কেনা হয় ওই কোটি কোটি টাকা দিয়ে। ওই কোটি কোটি টাকার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির পাপের সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। তাই এটা যেমন সত্যি যে বীরভূমের মাটিকে ওরা সহজে ছাড়বে না, তেমন আবার এটাও সত্যি তৃণমূল কংগ্রেসের হাত থেকে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির চুরির হাত থেকে যদি বীরভূমের মাটিকে স্বাধীন করা যায়, যদি বীরভূমের মাটিকে মুক্ত করা যায়, তাহলে খালি বীরভূম নয়, গোটা বাংলাকে তৃণমূলের হাত থেকে মুক্ত করার জন্য কয়েক পা আমরা এগিয়ে যাব, সামনের দিকে আমরা এগিয়ে যাব, যে করে হোক। এই বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের মাস গেলে কোটি কোটি টাকা যে করে খাওয়ার কারবার চলছে, ওদের এই কোটি কোটি টাকার করে খাওয়ার কারবারকে এখান থেকে বন্ধ করতে হবে। তৃণমূলের নেতাগুলোকে নিয়ে গালাগাল দিয়ে দেখুন সময় নষ্ট করে কোনো মানে হয় না। ওদের যদি গালাগাল খেয়ে চুরি করার বন্ধ করার থাকতো, বহু আগে চুরি করা বন্ধ করে দিত। কিন্তু আপনারা জানেন, ছাগলেরও মান সম্মান থাকে, যদি বেশি গালাগাল দেন দেখবেন গালাগাল খেয়ে কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল কখনো ঘুষ খাওয়া বন্ধ করবে না। একটা নেতা হয়েছে 10 বছর আগে, 12 বছর আগে, 5-6 বছর আগে, যবে থেকে বীরভূমে কারবার শুরু হয়নি তৃণমূলের, ওদের একটা নেতা ছিল, সাইকেলের চাকায় হাওয়া ভরার পয়সা থাকতো না, সাইকেলের চাকায় হাওয়া ভরতে পারতো না। এখন তার স্করপিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া বাবু এখন বাজার করতে যেতে পারে না, এমন মাল কামিয়েছে। আগে গরমকালে বিকেলবেলা চায়ের দোকানে বসে থাকতো খালি গায়ে, দূর থেকে কাঁধে গামছা দেখে চিনতে পারতেন তৃণমূলের কোন নেতা বসে আছে, কাঁধের গামছার রং দেখে চেনা যেত। এখন সেই নেতা হেঁটে আসবে 5-6 বছর 10 বছর পঞ্চায়েত চালিয়ে, এমন পয়সা কামিয়েছে। এখন দেখবেন 5 কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে, এখন আর কাঁধে গামছা দেখতে পাবেন না। 5 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন কাঁধে গামছার বদলে দেখবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, দেখলে চিনতে পারবেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার আসছে। নয় খালি বীরভূম বলে নয়, গোটা বাংলার গ্রামকে গ্রাম এক চেহারা। যারা দূর থেকে শুনছেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন যে মানুষ,
যদিও বীরভূমে দাঁড়িয়ে কাকে আর তৃণমূলের সমর্থক বলবো জানি না। বীরভূম এমন এক জেলা 2013-14 সাল থেকে শুরু হয়েছে, এখানে সিপিএম এর সমর্থক ছেড়ে দিন, কংগ্রেস সমর্থক ছেড়ে দিন, বিজেপি সমর্থক ছেড়ে দিন, তারা তো বুথে গিয়ে ভোট দিতে পারেন না। পঞ্চায়েতে, পুরসভায়, মিউনিসিপ্যালিটিতে এই জেলার তৃণমূলের সমর্থকরাও পঞ্চায়েতে বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেন না। তাদের হয়ে তাদের ভোট তৃণমূলের দাদারা দিয়ে দেয়। তবু যে তৃণমূলের সমর্থকরা রয়েছেন, যার গত 10 বছর ধরে ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার সুযোগ হয়নি, কিন্তু মনে মনে এখনো মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, ভরসা করেন, তাকেও বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থকের সঙ্গে নয়। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো নেতাগুলোর বিরুদ্ধে, যারা ক্ষমতা দখল করে এখন কোটি কোটি টাকা সম্পত্তি বানাচ্ছে। তারা আমাদের শত্রু। কোনো সাধারণ তৃণমূলকে সমর্থন করা মানুষ আমাদের শত্রু হবেন কেন? আমাদের লড়াই বিজেপির কতগুলো নেতার বিরুদ্ধে, যারা ধর্মের নামে, জাতের নামে ভাই ভাই দাঙ্গা করে, ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরিয়ে যারা ক্ষমতায় টিকে আছে, বিজেপির সেই নেতাগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সাধারণ বিজেপিকে ভোট দেওয়া কোনো মানুষ, তার বিরুদ্ধে আমাদের লড়াই নয়। তাদেরকে বলছি, কেমন লাগে বলুন তো, যখন দেখেন আপনার ঘরে প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে, আপনার ছেলে মেয়ের পড়াশোনার কোনো ভবিষ্যৎ নেই, কালকে পড়াশোনা শেষ করার পরে একটা কাজ পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই, রেশনের চালের বস্তা আনতে যাচ্ছেন, খালি হাতে ফিরে আসতে হচ্ছে, 10 কেজির বস্তার কুপন দিচ্ছে, 8 কেজির বস্তা ধরাচ্ছে, ইলেকট্রিকের বিল বাড়ছে, যাতায়াতের খরচা বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, আর চোখের সামনে দেখছেন কতগুলো তৃণমূলের লোক কিচ্ছু করে না, খালি বাইক নিয়ে দাদাদের পেছন ঘুরে ঘুরে এমন সম্পত্তি বানিয়েছে, আজ বাদে কাল তৃণমূল থাকবে না, কিন্তু ওরা 7 পুরুষ পায়ের ওপর পা তুলে বসে খাবে। যখন দেখেন তখন কেমন লাগে বলুন তো? যখন নিজের সন্তানের চোখের দিকে তাকান, কষ্ট হয় না? যন্ত্রণা হয় না? আপনাদেরকে বলছি, এই জিনিস দিনের পর দিন চলবে। এই জিনিস আমরা দিনের পর দিন চলতে দিতে পারি? এই জিনিসকে পাল্টাতে হবে, এই অবস্থাকে বাংলার পাল্টাতে হবে। দেখুন, আমরা বামপন্থীরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। গত 8 বছরে, 10 বছরে, 12 বছরে আপনারা সবাই জানেন। কিন্তু তার পাশাপাশি এটাও ঘটনা, এত আঘাতের পরেও, এত আক্রমণের পরেও আমরা লড়াই ছেড়ে দিইনি, আমরা লড়াই থামিয়ে দিইনি। ওরা আমাদেরকে ভোটে হারিয়েছিল, ভেবেছিল পায়ের ওপর পা তুলে এখন করে কমবে খাবে। আমরা ভোটে হেরেছি, তারপর রাস্তায় লড়াই করে, আদালতে লড়াই করে ওদের একটার পর একটা নেতাকে, ওদের ক্যাবিনেটের বড় বড় মন্ত্রীকে, অনুব্রত মণ্ডলের মতো ক্রিমিনালকে কলার ধরে টানতে টানতে আমরা জেলের ভাত খাইয়েছি। আমরা করেছি এই কাজ। কিন্তু কোনো ক্ষমতায় না থেকে, একটা এমএলএ ছাড়া, একটা এমপি ছাড়া যদি এই কাজ আমরা বামপন্থীরা বাংলায় করতে পেরে থাকি, তাহলে আপনাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের সমর্থনে বাংলায় আমাদের রাজনৈতিক ক্ষমতা বাড়ে, তাহলে তৃণমূলের চোরগুলোকে কি দৌড় আমরা করাতে পারবো। আপনারা যদি মনে করেন, যদি আমাদের সেই সুযোগটা পাওয়ার উচিত বলে আপনারা মনে করেন, সেই সুযোগটা আমাদেরকে দিন। দেখুন, আমি বলছি, আজ থেকে কয়েক মাস পরে, কদিন পরে, 1 সপ্তাহ পরে দুর্গাপুজো। পুজো শেষ হতে হতে মোটামুটি ভোটের দামও বেজে যাবে। কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে আমাদের রাজ্যে। আমরা বলছি, আজকে এই সময় আমাদের কোনো এমএলএ নেই, লোকসভায় কোনো এমপি নেই। এখানে দাঁড়িয়ে যদি আমরা বলি যে হ্যাঁ, আজ বাদে কাল বিধানসভার ভোট হবে, আমরা 0 থেকে 250 হয়ে যাব। এক কথায় বলার জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু আমিও খুব জোর দিয়ে বলতে পারবো না, আপনারাও খুব ভরসা করে শুনবেন না। তাই কটা আসন আমরা পাবো, কটা আসন পাবো না, কে সরকার তৈরি করবে, কে সরকার তৈরি করবে না, তার মধ্যে যাচ্ছি না। মানুষ ঠিক করবেন। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা 34 বছর সরকার চালিয়েছি। যখন মানুষ মনে করেছেন আমরা জিতবো না, আমরা জিতিনি। যদি কালকে মানুষ আবার মনে করেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, মাথা নিচু করে সেই দায়িত্ব আমরা নেব, মাথা উঁচু করে সেই দায়িত্ব আমরা পালন করব। কিন্তু আপনাদেরকে বলছি, আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর যদি বিধানসভায় পৌঁছয়, কতগুলো কাজ আমরা বাংলায় করতে চাই, কতগুলো কথা আমরা আমাদের দেশের রাজনীতিতে উঠে দাঁড়িয়ে বলতে চাই। আমাদের প্রথম কথা, দেখুন, আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে। যার সেই রায় পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিলেন, যার সেই রায় পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন। তারপরে আমরা কি দেখলাম, করোনার প্রথম লকডাউন চলছে, তার মধ্যে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেল। তখন থেকে একেবারে ক্যালেন্ডার ধরে হিসাব করা মোদির, যে আজকে থেকে মন্দির তৈরি শুরু করব, 4 বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব, তারপরে মন্দির দেখিয়ে লোকসভায় লোকের ভোট চাইব। একেবারে ক্যালেন্ডার মেনে হিসেব করে মন্দির শেষ হলো না, তার আগে লোকসভার আগে মন্দির উদ্বোধন করা হলো। আর দেশ জুড়ে প্রচার আপনারা দেখেছেন কি,
না 500 বছর পরে প্রভু রামচন্দ্র আমাদের মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এলেন। সে দেখি ছবি বানিয়েছে, রাস্তায় হোর্ডিং করেছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছবি, সে ছবির বন্যা বয়ে যাচ্ছে। কি সামনে একটা রাম মন্দির, আর সেখানে এত বড় মোদি ঢুকছে, আর মোদির পাশে এই ঢুকে রামচন্দ্র। বাবা যেরকম ভাবে ছেলেকে হাত ধরে স্কুলে ছাড়তে যায়, মোদি সেরকম ভাবে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে, যে চলো বাবা তোমার মন্দিরে ডেকে আসি। আর বড় বড় করে প্রচার। 500 বছর পরে ভগবান রামচন্দ্র আমাদের মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফিরে এলেন। আর ভগবান রামচন্দ্র হয়েছেন মোদির ওপর আরেক কাটি। 500 বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম কোন কাজটা করলেন? সামনের লোকসভা ভোটে মোদিকেই লাথি মেরে অযোধ্যা থেকে বার করে দিলেন। যাই আমি কথাটা যে কারণে বললাম, আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে, আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন করতে হবে। কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়ার নাম করে লোককে 3 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ মজুরি দিয়ে কাজ করানো যাবে না। আজকে আপনাদের জিজ্ঞেস করছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন তাদের জিজ্ঞেস করছি, একবার তাকিয়ে দেখুন তো চারপাশে পার্মানেন্ট চাকরি কাকে বলে উঠে যাচ্ছে। কি বেসরকারি কি সরকারি, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল, কেন্দ্রের সরকারের ব্যাংকে, রেলে, পোস্ট অফিসে, সব জায়গায় কন্ট্রাকচুয়াল। রাজ্যের সরকারের স্কুলে, মিউনিসিপ্যালিটিতে, পঞ্চায়েতে, পরিবহনে, সব জায়গায় কন্ট্রাকচুয়াল। প্রাইভেট চাকরি তো ছেড়েই দিলাম, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বদলে অগ্নিবীর, পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার। চাকরির মানে কি? যে কাজটা করার জন্য একজন পার্মানেন্ট কর্মচারী 40,000 টাকা 50,000 টাকা মাইনে পাবে, সেই কাজ একজন কন্ট্রাকচুয়ালকে করতে হবে 8,000 টাকা 10,000 টাকা মাইনে, 12,000 টাকা মাইনে, তার বেশি মাইনে নেই। ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে পরিশ্রম করে, কেউ গ্রাজুয়েশন অবধি পড়ছে, কেউ মাস্টার ডিগ্রি অবধি পড়ছে। 8,000 টাকা 10,000 টাকা 12,000 টাকার বেশি মাইনের কাজ করছে কি না কন্ট্রাকচুয়াল। আজকে কাজ আছে তো কালকে নেই, ইচ্ছে হলো ছাঁটাই করে দিল। চাকরিতে ঢোকানোর আগে মুচলেখা লিখিয়ে নেবে, দরকার হলে সারা জীবন তোমাকে কন্ট্রাকচুয়াল থাকতে হবে। জীবনে কখনো কাজকে পার্মানেন্ট করার দাবিটুকু করতে পারবে না। এই 8,000 টাকা 10,000 টাকার চাকরি পর্যন্ত ঘুষ দিয়ে কিনতে হয় আমাদের এখানে, আপনারা জানেন। ড্রাইভারের চাকরি পরিবহনের রিক্রুটমেন্ট হচ্ছে, জীবনে কোনোদিন স্টিয়ারিং এ বসেনি, সেও পয়সা দিয়ে চাকরিতে ঢুকে যাচ্ছে। টাকা দিয়ে চাকরি কেন? সেই চাকরিতে কোনো স্থিরতা নেই। আমরা বলছি যাদের হাতে এত ক্ষমতা, ওরা সংখ্যার জোর দেখায়। আমাদের এত এমপি আছে, আমাদের এত এমএলএ আছে, বলুন তো সংখ্যার জোরে যদি আমাদের দেশে এনআরসি পাস করানো যায়, সংখ্যার জোরে আমাদের দেশে নোট বাতিল করা যায়, সংখ্যার জোরে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করে বেড়াতে পারেন, তো সংখ্যার জোরে চাইলে এরা লোকসভায় বিধানসভায় সম কাজে সম মজুরির আইন পাস করাতে পারতো না? ওরা করায়নি, আমরা বামপন্থীরা বলছি আমরা করাবো। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় যদি বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে পৌঁছয়, আমাদের প্রথম লড়াই হবে, আমাদের প্রথম দাবি হবে পশ্চিমবাংলায় সম কাজে সম বেতনের আইন আনা। সমস্ত সরকারি চাকরি এবং সমস্ত বেসরকারি চাকরি, যারা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন, দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন, যারা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন, সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্মানেন্ট করার আইন আমরা পশ্চিমবাংলার বিধানসভায় আনতে চাই। এবং প্রাইভেট কোম্পানিও যতক্ষণ না তার আগের কন্ট্রাকচুয়ালদেরকে পার্মানেন্ট করছে, ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানি নতুন করে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করতে পারবে না। এই আইন আমরা করতে চাই। যদি আপনারা মনে করেছেন আমাদের এই দাবি ন্যায্য, তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। বিজেপি আপনাদের বলেছিল বছরে একদিন, রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে। সম কাজে সম মজুরির এই আইন যদি আমরা চালু করাতে পেরেছি, তাহলে জানবেন বছরে একদিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ জ্বলবে, মাথা উঁচু করে বাসার প্রদীপ জ্বলবে আপনাদের সবার ঘরে ঘরে, বছরে 365 দিন। সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা করছেন তাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলে মেয়েরা কেউ আমাদের শত্রু নয়, তারাও সাধারণ পরিবারের, সাধারণ ঘর থেকে আসা ছেলে মেয়ে। আজকে যেখানে আমাদের দেশে এক সময় 6 মাস কোনো কাজ করলে সেই কাজ স্থায়ী হয়ে যেত, আজকে 12 বছর ধরে 13 বছর ধরে এই ছেলে মেয়েগুলো নীল জামা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আজ অব্দি তাদের চাকরি স্থায়ী হয়নি। কাজ কি? ভোটের সময় তৃণমূলের হয়ে বুথ দখল করো,
আর সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিসিআর এর নাম করে লরি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাও। ভালো করে করতে পারলে তোমার চাকরি থাকবে, ভালো করে করতে না পারলে পরের দিন চাকরি ছাঁটাই। আমরা বামপন্থীরা বলছি, আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও বলছি, যদি আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিমবাংলার বিধানসভায় পৌঁছবে তাহলে আমরা এই লড়াই করব। সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে। প্রত্যেকজন সিভিক ভলেন্টিয়ারের কাজকে স্থায়ী চাকরির মর্যাদা দিতে হবে। আমি কখনো এটা বলবো না, আমরা বলছি না কথা যে সিভিক ভলেন্টিয়ারের কাজ কালকে রাতারাতি পুলিশের কাজ হয়ে যাবে, সমস্ত সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে না। কিন্তু পুলিশ যেরকম একটা চাকরি, তেমন সিভিক ভলেন্টিয়ার একটা গভর্নমেন্ট পোস্ট হবে, একটা সরকারি চাকরি হবে। তারও পেনশন থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, শরীর খারাপ হলে মেডিক্লেম থাকবে, বছরে এতগুলো ছুটি থাকবে, চাকরিতে ডিএ থাকবে, বছর বছর মাইনে বাড়বে। একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা আমরা বামপন্থীরা দেওয়ার জন্য লড়াই করব, আমাদের এই কণ্ঠস্বর যদি বিধানসভায় পৌঁছয়। এবং সামাজিক ন্যায়, আপনারা জানেন হাজার হাজার বছর ধরে জাতের নামে বদজাতি, জাতির নামে শোষণ চলেছে আমাদের দেশে। দেশ স্বাধীন হওয়ার পরে পণ্ডিত জওয়াহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকররা যে ভারত তৈরি করেছিলেন, হাজার হাজার বছর ধরে চলে আসা জাতের শোষণকে পরাজিত করার জন্য, সামাজিক ন্যায়ের জন্য চাকরিতে, শিক্ষায় সংরক্ষণের ব্যবস্থা চালু হয়েছিল। তপশিলি সমাজের জন্য সংরক্ষণ, দলিত আদিবাসী মানুষের জন্য সংরক্ষণের আইন আমাদের দেশে চালু হয়েছিল। অনেক লড়াই করে, অনেকে চেষ্টা করেছিল আটকাতে, অনেকে ৭৫ বছর ধরে চেষ্টা করে গেছে যাতে তপশিলি সমাজের জন্য, দলিত আদিবাসী মানুষের জন্য সংরক্ষণকে বন্ধ করে দেওয়া যায়, বাতিল করে দেওয়া যায়। বিজেপি আরএসএস এর মতো দল এমনকি পার্লামেন্টের ভেতর দাঁড়িয়ে অমিত শাহ কদিন আগে ডক্টর বি আর আম্বেদকরের নাম নিয়ে ব্যঙ্গ করেছে, খিল্লি করেছে। ৭০-৭৫ বছর ধরে ওরা চেষ্টা করেছে সংরক্ষণকে তুলে দেওয়ার, কিন্তু ভারতের মানুষ লড়াই করে সংরক্ষণের অধিকারকে রক্ষা করেছে। কিন্তু এখন সমস্ত চাকরি পার্মানেন্ট থেকে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল হয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে, চাকরিতে সংরক্ষণও উঠে গেছে আমাদের দেশে পেছনের দরজা দিয়ে। সামনের দরজা দিয়ে পারেনি, পেছনের দরজা দিয়ে সংরক্ষণ তুলে দিয়েছে। এসসি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন সহ যত সংরক্ষণ রয়েছে তা আপনারা জানেন খালি পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে লাগু হয়, টেম্পোরারি কন্ট্রাকচুয়াল চাকরিতে সংরক্ষণ লাগু হয় না। সমস্ত সরকারি চাকরিকে কন্ট্রাকচুয়াল করে দিয়ে বিজেপি আরএসএস যেটা করছে দিনকে দিন, তা হচ্ছে তপশিলি সমাজের মানুষের জন্য, আদিবাসী মানুষের জন্য, দলিত মানুষের জন্য এই সংরক্ষণকে আমাদের দেশ থেকে তুলে দিচ্ছে। চাকরিকে আবার পার্মানেন্ট করার মানে হচ্ছে শুধুমাত্র এটা অর্থনৈতিক নয়, ওই সামাজিক ন্যায়কে আবার ফিরিয়ে আনা, যাতে তপশিলি সমাজের মানুষ সেই সংরক্ষণের অধিকার আবার আগের মতো ফেরত পান। তার জন্য আমরা বামপন্থীরা এই লড়াই লড়ছি। এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন, বামপন্থীদের পাশে আপনারা থাকুন। আমাদের পরের কথা, সরকারি হাসপাতাল, সরকারি স্কুল চেহারা আপনারা দেখছেন। আমরা 34 বছর সরকার চালিয়েছি, কখনো এ কথা বুক চুপে বলতে পারবো না যে সেই 34 বছরে যার যখন শরীর খারাপ হয়েছে সরকারি হাসপাতালে গিয়ে এক কথায় ভর্তি হয়ে গেছেন। আমরা কথা বলতে পারবো না। এত বড় রাজ্য, এত মানুষ আছেন, হতে পারে কখনো কখনো হাসপাতালে কেউ চিকিৎসার জন্য গেছেন, এক কথায় তার চিকিৎসার ব্যবস্থা হয়নি, সময় লেগেছে, বেড পেতে দেরি হয়েছে, এই জিনিস হয়েছে। কিন্তু কখনো আপনারা এই জিনিস কল্পনা করতে পারতেন যে কোথাকার কোন তৃণমূল কংগ্রেসের নেতা সে গরু চুরি করে, ছাগল চুরি করে, রাইস মিলের নাম করে পয়সা তুলে স্মাগলিং করে এখন ইডি সিবিআই কাছে কেস খেয়েছে। তাই তৃণমূলের পক্ষ থেকে হাসপাতালের সুপারকে, এখানে বোলপুরে মেডিকেল কলেজের সুপারকে ফোন করে বলে দেওয়া হচ্ছে অনুব্রতর বাড়িতে গিয়ে ওকে মেডিকেল সার্টিফিকেট দিয়ে আসো, যাতে ওই মেডিকেল সার্টিফিকেট দেখিয়েও পিজিতে শুয়ে থাকতে পারে, ওকে আর সিবিআইয়ের হাতে পড়তে না হয়। আপনি পেশেন্টকে নিয়ে যাবেন হাসপাতালে, আপনার পেশেন্ট ফুটপাতে মরে যাবে, ফুটপাতে মরে পড়ে থাকবে, তবু হাসপাতালে বেড জুটবে না। কেন? এই অনুব্রত আর কাজল শেখদের মতো চোর ছেচর গুলো হাসপাতালের বেডে শুয়ে আছে সিবিআইয়ের হাত থেকে বাঁচবে বলে, তার জন্য আপনার পেশেন্ট ফুটপাতে পড়ে মরবে। কল্পনা করতে পারতেন কেউ এই জিনিস? সরকারি স্কুল আমরা পশ্চিমবাংলায় বামপন্থীরা এসএসসি চালু করেছিলাম। খালি বামপন্থী পরিবার বলে নয়, তৃণমূল পরিবার, কংগ্রেস পরিবার, বিজেপি পরিবারের ছেলে মেয়েরা প্রত্যেক বছর চাকরির পরীক্ষায় বসেছে, চাকরির পরীক্ষা দিয়েছে, নিজের যোগ্যতায় কাজ পেয়েছে। আজকে এসএসসির পরীক্ষা, টেট পরীক্ষার চেহারা কি হয়েছে আপনারা জানেন।
আমি তার বর্ণনায় যাচ্ছি না, আপনারা সবাই জানেন চুরির চাকরির অবস্থা কি হয়েছে। এমন পরিবর্তন এনেছে পশ্চিমবাংলায়। আগে স্কুল সার্ভিস কমিশন লিস্ট বার করতো কারা কারা চাকরি পেল, এখন স্কুল সার্ভিস কমিশন আদালতের গুতো খেয়ে লিস্ট বার করছে কার কার চাকরি চলে গেল। তারপরে আদালত আবার বলছে টেন্টের তালিকা, দাগিদের তালিকা বার করতে হবে। মুসলেখা দিয়ে এসছে স্কুল সার্ভিস কমিশন, 6200 চাকরি চিহ্নিত দাগি, যারা পয়সা দিয়ে বেআইনি পথে চাকরি কিনেছে 6200টা চাকরি চিহ্নিত হয়েছে বেআইনি চাকরি হিসেবে। এত হুড়কো আদালতের কাছে খাওয়ার পরে 1800টা নাম বার করেছে, বাকি নামগুলো এখনো বার করেনি। বাকি নাম কেন বার করেনি জানেন? এখনো প্রায় 4500 নাম কেন বার করেনি, প্রকাশ করতে পারেনি জানেন? একটা নামের জন্য আটকে আছে। 9-10 নামগুলো বার করেছে, গ্রুপ সি গ্রুপ ডির 4300টা নাম এখনো পর্যন্ত বার করতে পারেনি। একটা নামের জন্য আটকে আছে। কি নাম জানেন? এই বীরভূমের আমাদের গর্ব, মমতা ব্যানার্জির ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জি 2 নম্বরই চুরির চাকরি। মমতা ব্যানার্জি নিজের ভাইজিকে 2 নম্বর চুরির চাকরি দিয়ে স্কুলে ঢুকিয়েছিল। এই মমতার ভাইজিদের মতো, এই বৃষ্টি মুখার্জিদের মতো চোর সাজাদের জন্য কোন অপরাধ না করা কতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেছে, তারপর এদেরকে এখন আড়াল করছে। আমরা বলছি যত ছলাকলা পারেন করে নিন, মমতা ব্যানার্জি আর ব্রাত্য বসু যত ছলচাতুরি পারেন করে নিন। ওই বৃষ্টি মুখার্জির নাম, দাগি বৃষ্টি মুখার্জির নাম, আপনার মমতা ব্যানার্জির ভাইজি বৃষ্টি মুখার্জির নাম ওই চোরেদের তালিকায় বার আমরা করিয়ে ল্যাম্পপোস্টে টাঙাবোই। আপনার কোন ছলচাতুরিতে চাকরি বাঁচাতে পারেননি, এই চোরেদের সম্মানও বাঁচাতে পারবেন না। কিন্তু আমরা বলছি এই বৃষ্টি মুখার্জিদের মতো আর এই মমতা ব্যানার্জির দলের লোকেদের কাছ থেকে চাকরি কেনাদের তালিকা, সেটা দাগির তালিকা তো বটেই, কিন্তু ওই তালিকা আসল তালিকা নয়। ওর বাইরেও আর একটা দাগি তালিকা আছে। যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তারা দাগি তো বটেই, কিন্তু আসল দাগি তারা তৃণমূলের সেই সব নেতারা যারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে। সত্যিকারের দাগির তালিকা সেই তালিকা যেখানে টাকা দিয়ে চাকরি বিক্রি করা তৃণমূল নেতাদের নাম থাকবে। সিবিআই এর কাজ ছিল ওই তালিকা প্রকাশ করার, সিবিআই সেই কাজ করেনি। আজকে যারা চাকরি কিনলো তাদের চাকরি চলে গেল, যারা নিজের যোগ্যতায় চাকরি পেল তাদেরও চাকরি চলে গেল। খালি চাকরিগুলো যারা বিক্রি করলো তারা চুরির টাকা নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলছি বিজেপিকে আপনারা 10টা বছর দিয়েছেন, আমাদেরকে আপনারা 5টা বছর দিন। ওই দাগির তালিকা, তৃণমূলের পয়সা খেয়ে চাকরি বিক্রি করার নামগুলোর তালিকা আমরা বার করব। এবং খালি তালিকা বার করব না, ওদের গলার ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে চাকরি চুরির টাকা আমরা বার করব। বিজেপি অনেক সুযোগ পেয়েছে, একটা বারের জন্য এই সুযোগ আমাদেরকে আপনারা দিন। এবং পশ্চিমবাংলার স্কুলগুলোতে দেখুন জাল শিক্ষক নিয়োগ হয়েছে, মানে শুধুমাত্র কিছু মানুষের চাকরি পাওয়া না পাওয়ার প্রশ্নটা নয়। আপনাদের বলছি, আপনারা টিভিতে দেখেছেন এই সমস্ত শিক্ষকদের চেহারা। একজন সাংবাদিক একজন শিক্ষককে গিয়ে প্রশ্ন করছে, সে ক্লাস 9-10 অঙ্ক পড়ায় মুর্শিদাবাদ জেলায়, পাশের জেলা মুর্শিদাবাদ। একজন শিক্ষককে প্রশ্ন করছে, সে 2013 সাল থেকে 10-11 বছর ধরে স্কুলে ক্লাস 9-10 অঙ্ক পড়িয়েছে। তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বলো তো 5কে 4 দিয়ে গুণ করলে কত হয়? সে উত্তরে বলছে আমি কিছু বলতে পারবো না, যা বলার পর্ষদ বলবে। সাংবাদিক অবাক হয়ে গেছে, বলছে 5কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলতে পারবেন না, ক্লাস 9-10 অঙ্ক পড়ান? বলে হ্যাঁ আমি জানি না, কিছু যা বলার পর্ষদ বলবে। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন আপনাদের বলছি, এই তৃণমূলের নেতাদের ছেলে মেয়েরা কলকাতা শহরের বড় বড় স্কুলে পড়াশোনা করে, প্রাইভেট স্কুলে, ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে। মাস গেলে 3 লাখ টাকা 4 লাখ টাকা করে একটা স্কুলের মাইনে হয়। স্কুলের ক্লাসরুম থেকে শুরু করে স্কুলের বাথরুম পর্যন্ত এয়ার কন্ডিশন লাগানো এমন স্কুলে পড়াশোনা করে। আর সাধারণ পরিবারের সাধারণ ঘরের ছেলে মেয়েরা পড়তে যায় সরকারি স্কুলে। বামফ্রন্ট সরকার জেলায় জেলায় ব্লকে ব্লকে স্কুলগুলোকে বানিয়েছিল যাতে একজন সাধারণ কৃষকের পরিবারের, ক্ষেত মজুরের পরিবারের, কয়লা খনি শ্রমিকের পরিবারের ছেলে মেয়েও যেন সেই স্কুলে গিয়ে ভালো শিক্ষা পায়। আজকে সেই স্কুলে খালি চাকরিগুলোকে বিক্রি করলো তাই নয়, আপনার ছেলে মেয়ে স্কুলে ক্লাসে গেছে পড়াশোনা করতে, আপনি বাড়ি থেকে ছেলে মেয়েকে পাঠিয়েছেন স্কুলে পড়াশোনা করতে। আপনি ভাবছেন স্কুলে কি ভালো পড়াশোনা হচ্ছে, স্কুলে গেলে সব পাওয়া যাবে, ব্যাগ পাওয়া যাবে, সাইকেল পাওয়া যাবে, সব পাওয়া যাবে। কিন্তু ক্লাসে এমন শিক্ষক তার ক্লাস নিচ্ছে যে 5কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলতে পারবে না। আপনার ছেলে মেয়ে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে, সাইকেল নিয়ে বাড়ি ফিরছে, যেটা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল শিক্ষা, যে শিক্ষাটাকে নিয়ে তার বাকি জীবনটা সুন্দর হওয়ার কথা ছিল। বলুন কোন শিক্ষা নিয়ে আপনার ঘরের ছেলে মেয়ে আজকে বাড়ি ফিরছে?
কতদিন এদের হাতে, কতদিন এদের হাতে বাংলার ভবিষ্যৎ, বাংলার সন্তানের ভবিষ্যৎ দেওয়া যাবে? মিড ডে মিলের টাকা আজকে পান থেকে চুন খসলো, পুজোয় 1 মাস স্কুল ছুটি, গরমে 1.5 মাস স্কুল ছুটি, ঠান্ডা পড়লো স্কুল ছুটি, তার বৃষ্টি পড়লো স্কুল ছুটি। বিহারে পর্যন্ত ছট পুজোয় 2 দিন ছুটি হয়, পশ্চিমবাংলায় 3 দিন ছুটি। যে কোনো অশিলায় স্কুল বন্ধ করে দিতে হবে কেন? যাতে মিড ডে মিলটা বন্ধ করে দেওয়া যায়। মিড ডে মিল একটা স্কুলের বাইরে গিয়ে দেখুন তালিকা ঝুলছে, সপ্তাহে 1 দিন মাছ করতে হবে, 1 দিন ডিম করতে হবে, দুধ দিতে হবে, সয়াবিন দিতে হবে। একটার পর একটা মিড ডে মিল সেন্টারে গিয়ে দেখুন রান্না হচ্ছে, আলু জলে ফুটিয়ে ওই আলুর ঝোল নুন হলুদ দিয়ে, তার সঙ্গে ভাত, মোটা চালের ভাত। আলুর ঝোল আর ভাত ছাড়া স্কুলে কোনো মিড ডে মিল নেই। কেন? মিড ডে মিলের টাকাগুলো চুরি করে খেয়ে নিয়েছে। এখানে বকটুয়ে তৃণমূলকে পুড়িয়ে মারলো, তৃণমূলকে পুড়িয়ে মারলো বকটুয়ে, আর তার ক্ষতিপূরণ গেল কোত্থেকে? না, বাচ্চাদের মিড ডে মিলের টাকা থেকে বকটুয়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলো। আপনাদেরকে বলছি, যা হয়ে গেছে হয়ে গেছে, যে সময় চলে গেছে চলে গেছে। যদি আপনারা মনে করেন যেগুলো হচ্ছে ঠিক হচ্ছে না আপনাদের জন্য, আপনাদের সন্তানের জন্য, পরের ভবিষ্যতের জন্য, তাহলে তৃণমূলের হাত থেকে আবার বাংলাকে মুক্ত করতে হবে। আরজি করের আন্দোলন আপনারা দেখেছেন, গোটা বাংলা জেগে উঠেছিল। শুরু হয়েছিল একটা ধর্ষণ, একটা খুন থেকে, তার বিচার চেয়ে। সেখান থেকে গোটা বাংলা জেগে উঠল, যাতে বাংলার কোনো পাড়ায়, কোনো এলাকায় কোনো ধর্ষকের আর সাহস না হয়, ক্ষমতা না হয় কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর। তার দাবিতে গোটা বাংলা উত্তাল হলো। রাতের পর রাত মানুষ রাস্তায় থাকলেন, রাত জাগলেন। যিনি জীবনে কোনোদিন মিটিংয়ে যাননি, মিছিলে যাননি, তিনি রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলেন রাতের পর রাত। কি হলো? বিজেপির সঙ্গে সেটিং করে গোটা আন্দোলনটাকে মিথ্যে করে দিয়ে একজনকে বাদ দিয়ে বাকি সমস্ত অপরাধীকে বাঁচিয়ে নিল তৃণমূল। তার পরিণতি কি হলো? কখনো কসবায়, কখনো জয়নগরে, তো কদিন আগে রামপুরহাটে। যে ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে, মেয়েদের ওপর যে অপরাধের সংস্কৃতির বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছিল, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছিল বাংলা তার মেয়েদেরকে রক্ষা করার জন্য কিরকম ভাবে রাস্তায় নেমেছে। সেই বাংলা আজকে প্রত্যেক দিন নতুন করে এরকম ঘটনা দেখতে হচ্ছে। এখানে কথা হচ্ছিল, আমি বলার আগে আমার আগের বক্তা বলছিলেন যে শিক্ষক, এদেরকে শিক্ষক বললে শিক্ষক সমাজকে অপমান করা হয়। এই সমস্ত মাতৃগর্ভের লজ্জা, যে এই ঘটনা ঘটিয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, ছেড়ে দিল কেন? সে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের নেতা। আপনারা তার আগে দেখলেন আরজি করে গোটায় ধর্ষণের র্যাকেট চালাচ্ছে যারা, তৃণমূল কংগ্রেসের ডাক্তারদের সংগঠনের নেতা। কদিন আগে দেখলেন কসবা ল কলেজে নিজের দলের একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করলো যে তৃণমূল কংগ্রেসের উকিলের সেলের নেতা। এটা অদ্ভুত পার্টি। এদের পার্টির শিক্ষকগুলো ধর্ষক, এদের পার্টির উকিলগুলো ধর্ষক, এদের পার্টির ডাক্তারগুলো ধর্ষক। কোন রাজনৈতিক দলে কোন ধর্ষক গিয়ে, চোর গিয়ে আশ্রয় নিয়েছে, তার একটা মানে বোঝা যায়। একদল চোর আর একদল ধর্ষক মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। তৃণমূল না থাকলে এই জিনিসটাও কোনোদিন কল্পনা করতে পারতাম না। আজকে সেই ঘটনা রামপুরহাটে, ছেড়ে দিল তাকে পুলিশ, পুলিশ ছেড়ে দিল, তার পরিণতি দিতে হলো একটা বাচ্চা মেয়ের টুকরো টুকরো পচে যাওয়া, গলে যাওয়া একটা আদিবাসী মেয়ের মৃতদেহ নিয়ে। এখানে দাঁড়িয়ে পুলিশকে গালাগাল দেওয়া যায়, কিন্তু কি গালাগাল দেবো এদেরকে? এদের কি সমালোচনা করব? আরে অনুব্রত মণ্ডল মাঝরাত্রির বেলা ফোন করে এদের নিজের মাকে, এদের নিজের বউকে উদ্ধার করে দিলে পুলিশের ক্ষমতা হয় না অনুব্রতের হাত থেকে নিজের মাকে, নিজের বউয়ের সম্মান রক্ষা করতে। এই আবার রামপুরহাটের বাচ্চা মেয়েটাকে এরা কি বাঁচাতো? তাই বলছি, এই পুলিশের ওপর ভরসা করে কবে পুলিশের বিবেক জাগ্রত হবে, তারপরে তৃণমূলের অপরাধ শেষ হবে, ওই অপেক্ষায় থেকে লাভ নেই। মানুষের কাছে আমরা আবেদন করছি, মানুষের কাছে আমরা আবেদন করছি, তৃণমূল কংগ্রেসের হাত থেকে আপনার এলাকাকে, আপনার পাড়াকে মুক্ত করার যে লড়াই, চলুন আমরা সবাই একসঙ্গে সেই লড়াই আমরা নামি। আর মানুষ যদি নেমেছে, যদি আমরা একসঙ্গে নামতে পেরেছি, তাহলে জানবেন কোন পুলিশের ভরসায়, এটা শুনতাম নাকি এখানে নাকি এই অনুব্রত বিরাট নেতা, সে বিরাট ক্ষমতাধর, তার নাকি বিরাট জনপ্রিয়তা। আর এমন জনপ্রিয়তা, সারা রাত ধরে বাড়িতে সিবিআই রেড হলো, সকালবেলা বাড়ি থেকে বার করে চেঙ্গলা করে গাড়িতে তুললো, একটা পাড়ার লোক এগিয়ে এসে বললো না যে আমাদের দাদাকে কোথায় নিয়ে যাচ্ছ, বরং জানলা দাঁড়িয়ে খিস্তি মারলো যে মালটাকে নিয়ে যা, ভালো হয়েছে, খুব জ্বালিয়েছিল, এবার নিয়ে যায় এটাকে। তাই আপনাদেরকে বলছি, তৃণমূলের ক্ষমতা, ওই পুলিশের কাঁধে চড়ে উড়ে বেড়ানোর ক্ষমতা আমাদের দেখা হয়ে গেছে।
আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন এই পশ্চিমবাংলায় 2 বছর আগে 4 বছর আগে একসাথে অনেকগুলো মিউনিসিপ্যালিটির ভোট হলো। 108টা মিউনিসিপ্যালিটির একসঙ্গে ভোট হলো। তার মধ্যে একটা মিউনিসিপ্যালিটিতে তৃণমূল হারলো, নদিয়ার তাহিরপুরের মিউনিসিপ্যালিটি। আমরা বামপন্থীরা জিতলাম। কি হলো জেতার পরে? দুপুরবেলা মিউনিসিপ্যালিটির ভোট আমরা জিতলাম, তৃণমূল জিততে পারলো না। দুপুর 1টার সময় ভোটের রেজাল্ট বেরোলো, গণনা শেষ হলো, ঘোষণা হলো বামফ্রন্ট জিতেছে। বিকেল 4:30টার সময় তৃণমূলের কোনো ব্লকের নেতার চেয়ার গেল না, তার পোস্ট গেল না। তৃণমূলের কোনো যুব নেতা, কোনো অন্য কোনো সাংগঠনিক নেতা, কিছু কারোর রদবদল হলো না, কিচ্ছু হলো না। কি হলো? দুপুর 1:30টার সময় ভোটের ফলাফল বেরোলো, বিকেল 4:30টার সময় তাহিরপুর থানার আইসির বদলি হয়ে গেল। কেন? তাহিরপুরে সত্যি, তা বীরভূমও সত্যি, তা গোটা বাংলায় সত্যি। এলাকায় তৃণমূলের যে পার্টি অফিসগুলো দেখেন, ওগুলো হচ্ছে ওদের ব্রাঞ্চ অফিস, আর এলাকার থানাগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের হেড অফিস। ওইখান থেকে তৃণমূল কংগ্রেস চলে। থানা বন্ধ তো তৃণমূলের পার্টি অফিসে তুলসী তলায় বাতি দেওয়ার লোক পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বলছি, এই সমস্ত পুলিশের অকাত আমাদের দেখা হয়ে গেছে। নিজের মা বোনের নামে খিস্তি খেয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। নিজের মাকে, নিজের বউকে তার হয়ে লড়াই করার এদের ক্ষমতা নেই। এরা বাংলার মানুষের জন্য কি লড়াই করবে? এক হাতে তৃণমূলের কাছে পয়সা খেয়েছে, আর এক হাতে গালাগাল খেয়েছে। খেয়ে এদের কান, এদের জিভ আর এদের চামড়া তিনটেই মোটা হয়ে গেছে। তাই মানুষের কাছে আমরা আবেদন করছি, সাধারণ মানুষকে আমরা বলছি, তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের হাত থেকে বাংলাকে রক্ষা করার লড়াই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়তে হবে। কোন ধর্মের নামে ভাগাভাগি নয়, জাতের নামে ভাগাভাগি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন, বুঝে গেছেন, কিছু হোক কি না হোক, সারা বছর ধরে অত্যাচার করবো, চুরি করবো, ডাকাতি করবো, সব করবো। ঠিক যখন ভোটটা আসবে, একটু ধর্মের নামে উস্কে দেবো, করে বলে দেবো যে ভাই আমি চুরি করি, ডাকাতি করি, যাই করি না কেন, আমি হারলে কিন্তু বাংলায় বিজেপি চলে আসবে, তাই যে করে হোক আমাকে ভোট দাও। এই দেখবেন আগের বার হয়েছিল এনআরসি, এবার বিধানসভা ভোটের আগে একটা হয়েছে এসআইআর। এসআইআর কি জিনিস? এ নাকি 2-3 দিনের মধ্যে নাকি শুরু হবে বাংলায়, সামনের মাস থেকে। এসআইআর মানে কি? একটা গণতন্ত্র বলতে আমরা বুঝি ভোটাররা ঠিক করবে দেশের সরকারকে। আর মোদি এমন উল্টো দেশ বানিয়েছে, এখানে ভোটার ঠিক করবে না সরকারকে, এখানে সরকার ঠিক করবে দেশের ভোটারকে। সরকার ঠিক করে দেবে তুমি ভোটার, তো তুমি ভোটার নয়, তো তুমি ভোটার নও। কিন্তু এখানে দুটো কথা বলার। এখানে এক, বিহারে যা করতে পেরেছে ইলেকশন কমিশন, বিহারে যে ভোট চোর মোদি যে ভোট চুরি করতে পেরেছে, পশ্চিমবাংলায় তা করতে পারার কথা নয়। তার কারণ আপনারা জানেন, ইলেকশন কমিশন থাক আর যেই থাক না কেন, কাজটা হাতে কলমে করে রাজ্যের সরকারের অফিসাররা। তাই মমতা ব্যানার্জি সরকার যদি না চেয়েছে, মমতা ব্যানার্জি সরকারের অফিসাররা যদি না চেয়েছে, তাহলে বাংলায় এসআইআর এর নামে ভোটার লিস্ট থেকে একটা ন্যায্য নাম কাটা যাওয়ার কথা নয়। একটা নাম, যে মৃত তার নাম কাটা যাবে, তার জন্য এসআইআর লাগে না, এমনি তার নাম কাটা যায়। যিনি অন্য জায়গায় চলে গেছেন, অন্য জায়গায় তার নাম উঠে গেছে, তার নাম আগের জায়গা থেকে কাটতে হবে, এমনি কাটা যায়, তার জন্য এসআইআর লাগে না, এটা এমনি বছরের পর বছর হয়। কিন্তু এসআইআর এর নাম করে একজন সত্যিকারের ভোটার, তার কাছে আজগুবি কাগজ চাওয়া, তোমার 2002 সালের আগে তোমার বাবা ভোট দিয়েছিল কিনা তার কাগজ চাওয়া। 2014 সাল থেকে মোদি আমাদেরকে বলে গেল, মোদির সরকার বলে গেল যে তোমার আধার কার্ড, তোমার আর কিছু থাক কি না থাক, আধার কার্ড লাগবে। ব্যাংকে খাতা খুলতে গেলে আধার কার্ড, টাকা ফেলতে গেলে আধার কার্ড, টাকা তুলতে গেলে আধার কার্ড, মোবাইলের সঙ্গে আধার কার্ড, রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড, এমনকি হাসপাতালে, সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে আধার কার্ড, সবেতে আধার কার্ড লাগবে। এখন 11 বছর পরে এসে বলছে যে না, তোমার সব ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু আধার কার্ড কোনো কিছু প্রমাণ করে না, আধার কার্ড থাকলে তোমার নাম ভোটার লিস্টে উঠবে না। তার বদলে কিসে উঠবে? তালিকা দিয়েছে, বলছে কোনো ধর্মীয় সংগঠন, সেখান থেকে যদি তোমার সার্টিফিকেট লিখে দেওয়া হয়, তাহলে সেই সার্টিফিকেট দেখিয়ে তোমার নাম এসআইআর এ উঠে যাবে। আমি দল মত নির্বিশেষে আপনাদেরকে বলছি, যারা বিজেপি সমর্থক আছেন তাদেরকেও বলছি, আপনি কোন দল করেন, আমি কোন দল করি ছেড়ে দিন। 2025 সাল, এটা আধুনিক পৃথিবীতে বাস করছি। আপনি ভাবতে পারেন, একটা দেশের সরকার বলছে এটা আধার কার্ড, যা আমার চোখের মণি স্ক্যান করে, আমার চোখের মণির ছাপ নিয়ে, আঙুলের ছাপ নিয়ে 10 রকমের ডকুমেন্টকে ভেরিফাই করে রাষ্ট্র আমাকে আর আধার কার্ড দিয়েছে, সেইটা নাকি জাল, ওটা নাকি চাইলেই পাওয়া যায়, ওটাকে গ্রহণ করা হবে না। আর কোথায় পাড়া শনি মন্দিরে গিয়ে 51 টাকা দক্ষিণা দিয়ে একটা চিরকুট নিয়ে আসবো, ওইটাকে দেখা, ওটা নাকি খুব ভালো ডকুমেন্ট, ওটাকে দেখালে আমার লিস্টে নাম উঠে যাবে। কোন আধুনিক সভ্য সমাজে এই টুকলো কারবার চলতে পারে? এই আপনাদের বলছি, মমতা ব্যানার্জি যদি মনে করেছেন
যে পশ্চিমবাংলার এসআইআর এ কারুর নাম বাদ দিতে দেবেন না, তাহলে পশ্চিমবাংলার এসআইআর থেকে একটা নামও কারুর বাদ যাবে না। আর যদি আপনারা দেখেন এখানে আবার ওই জিনিস হচ্ছে যে আমরা 100 দিনের কাজের সময় দেখেছি কাজ বন্ধ হয়ে পড়ে আছে, কেন্দ্র সরকার কাজ আটকে দিয়েছে, রাজ্যকে জরিমানা করেছে, রাজ্য জরিমানা দিয়ে দিয়েছে, তারপরেও কাজ চালু হচ্ছে না। না মমতা ব্যানার্জি কাজ চালু করতে বলে কোর্টে যাচ্ছে, মামলা করছে, এদিকে মঞ্চে উঠে ভাষণ দিয়ে যাচ্ছে কেন আমার রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। যদি বোঝেন আমরা বামপন্থীরা বলেছিলাম, আমাদের গায়ে লাগে, এই 100 দিনের কাজ আমরা বামপন্থীরা চালু করেছিলাম, কোনো স্বর্গ থেকে ভগবান এসে দিয়ে যায়নি। এই বীরভূম থেকে কমরেড রামচন্দ্র ডোমের মতো নেতা, কমরেড সোমনাথ চ্যাটার্জির মতো আমাদের শ্রদ্ধেয় নেতা, এই সোমনাথ দা রামদা মিলে আমাদের পার্টির নেতারা নির্বাচিত হয়ে গেছিলেন গোটা বাংলা থেকে, এই বীরভূম থেকে আপনারা আশীর্বাদ করে পাঠিয়েছিলেন। এই সোমনাথ চ্যাটার্জি রামচন্দ্র ডোমরা পার্লামেন্টে গিয়ে শতাব্দী রায়ের মতো বাংলা ডান্স করতো না, তারা ওখানে গিয়ে লড়াই করতো, মানুষের জন্য 100 দিনের কাজ নিয়ে এসেছিল। আজকে আমাদের খারাপ লাগে যদি 100 দিনের কাজ বন্ধ হয়। আমরা বামপন্থীরা বলেছিলাম আপনি মমতা ব্যানার্জি 100 দিনের কাজ চালু করতেছে, কোর্টে মামলা করুন মোদী সরকারের বিরুদ্ধে। যদি মামলা করতে পেরেছেন তাহলে আমরা বলছি আপনাকে একটা পয়সা খরচা করতে হবে না। আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদীর বিরুদ্ধে মামলা লড়বে, করুন আপনি মামলা। উনি করেননি, উনিও জানেন এমন চুরি করেছে মামলা করলে ওর মুখে চুনকালি লাগবে। এই 100 দিনের কাজের সময় যেরকম 2 নম্বরই করেছিল, চোখ কান খোলা রাখতে হবে যেন একই 2 নম্বরই এসআইআর নিয়ে না হয়। একদিকে ওনার সরকারের লোকেরা, ওনার বিএলও গুলো বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছ থেকে আলতু ফালতু কাগজ চেয়ে লোকের নাম কাটবে লিস্ট থেকে, তারপরে পিসি ভাইপো মিলে ধর্মতলায় দাঁড়িয়ে, রাজভবনের সামনে দাঁড়িয়ে, আর দিল্লিতে লোকসভা ভোটের আগে, বিধানসভা ভোটের আগে দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়ে গরম গরম ভাষণ দিয়ে বিধানসভা ভোট পার করার চেষ্টা করবে। যদি ওইটা হয়েছে বুঝবেন আরএসএস আর মমতার পুরনো খেলা নতুন করে বাংলায় চলছে। আর আমাদের কমরেডরাও যারা আছেন এখানে, যারা আমাদের কথা শুনছেন, আমাদের প্রত্যেকজন কমরেডকে বলছি, এসআইআর এর জন্য মমতা ব্যানার্জির দপ্তরের লোকেরা যখন বাড়ি বাড়ি যাবে বাংলায়, এই ইলামবাজার হতে পারে, গোটা বীরভূম হতে পারে, গোটা পশ্চিম বাংলায় এমন একটা বুথ থাকবে না যেখানে আমাদের কমরেডরা তাদের সঙ্গে মানুষের বাড়ি বাড়ি না যাবে। প্রতিটা বুথে, প্রতিটা বাড়িতে আমাদের কমরেডদেরকে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে একটা জায়গায় গিয়ে একটা ইলেকশন কমিশনের লোক একটা ফালতু কাগজ চেয়ে যেন মানুষকে হয়রান করতে না পারে। একজন মানুষের নাম যেন এসআইআর থেকে পশ্চিম বাংলায়, না মোদী না মমতা, কারোর ইচ্ছায় যেন বাংলা থেকে একটা নাম না কাটা যায় ভোটার তালিকা থেকে। তার দায়িত্ব আমাদের বিএলএদেরকে, আমাদের এজেন্ট যারা আছেন, আমাদের কমরেডদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, বুক দিয়ে রক্ষা করতে হবে বাংলার প্রত্যেকজন ভোটারকে। তিনি অতীতে আমাদেরকে ভোট দিয়ে থাকুন বা তিনি আমাদেরকে অতীতে ভোট না দিয়ে থাকুন, যে মানুষটার জীবনে কোনোদিন আমাদেরকে ভোট দেননি যেন তার নামও অন্যায়ভাবে এসআইআর কমরেডকে নিজের কাঁধে তুলে নিতে হবে। একটা বুথের একটা বাড়ি যেন ফাঁকা না যায়, এই পাহারাদারির কাজ আমাদেরকে করতে হবে। এবং আপনাদের কাছে সব শেষে যে কথাটা বলবো, দেখুন আমরা 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছি। এখানে যারা আমার গুরুজনেরা রয়েছেন আমার থেকে অনেক বেশি করে সেই সময়টাকে আপনারা অনেকে দেখেছেন। যদি আজকে প্রশ্ন করা হয় এই যে 34 বছর বাংলায় বামপন্থী সরকার চলল, এই সময় বাংলায় স্কুল কলেজ হাসপাতালের উন্নয়ন কেমন হয়েছে, রাস্তাঘাট কেমন হয়েছে, কলকারখানা কেমন হয়েছে, আইন শৃঙ্খলার পরিবেশ কেমন ছিল, যদি প্রশ্ন করা হয় যে আপনারা এইসব প্রশ্নে বামফ্রন্টকে 100-এ কত দেবেন, হয়তো আপনাদের মধ্যে কেউ বলবেন যে আমরা বামফ্রন্টকে 100-এ 70 দেব, কেউ বলবেন 100-এ 75 দেব, কেউ বলবেন 100-এ 10 দেব, 20 দেব, 5 দেব, 0 দেব, কোনো কাজ করতে পারেনি, ফেল করাবো, তাও বলতে পারেন কেউ চাইলে। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর আমাদের রাজ্যে বামপন্থী সরকার চলেছে, এই 34 বছর যেন বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, সেইটা গ্যারেন্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে আপনারা 100-এ কত দেবেন, আমাদের অতি বড় শত্রুকেও মানতে হবে এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100-এ 100 দিতে হবে। একটা নম্বর কেউ কাটতে পারবে না, না বাংলার কোনো হিন্দু, না বাংলার কোনো মুসলমান কোনোদিন বলতে পারবেন না বামফ্রন্ট সরকারের সময় তার নিজের ধর্ম পালন করতে কোথাও কোনো অসুবিধা হয়েছিল। পশ্চিমবাংলা আমরা সরকার চালিয়েছি, কোনোদিন আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি, নিজের জওয়ান ছেলের দাঙ্গায় খুন হওয়া লাশকে দেখে জানাজার নামাজ পড়তে হয়নি।
আর বাংলায় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো কোনো হিন্দুকেও দাঙ্গায় খুন হতে হয়নি। তার জন্য জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে নাটকবাজি করতে হয়নি। ধর্মের জায়গায় ছিল, রাজনীতির জায়গায় ছিল। বাংলার পাড়ায় পাড়ায় শান্তি ছিল, মানুষের সুসম্পর্ক ছিল। বাংলায় ঈদ, মহরম, ভাইফোঁটা, দুর্গাপুজো, কালী পুজো, ক্রিসমাস একসঙ্গে হয়েছে। কোনটাকে কেউ আটকাতেও যাননি, কোনটাকে নিয়ে কেউ রংবাজিও করতে যায়নি। আমরা বামপন্থীরা বলছি, অনেক লোক অনেক কিছু বলবে, অনেক কিছু বোঝাবে, অনেক ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে, কিন্তু আমরা বামপন্থীরা, আমরা ধর্মনিরপেক্ষ ভারতে বিশ্বাস করি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করব ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ রাখার জন্য। কিন্তু আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়। বামপন্থীরা কখনো আপনাকে বলবে না আপনি আপনার ধর্মকে ত্যাগ করে আপনি নাস্তিক হন। বামপন্থীরা কখনো মনে করে না নাস্তিক মানুষ একমাত্র ভালো মানুষ। মানুষ ধর্ম বিশ্বাস করবেন, মানুষ ঈশ্বর আল্লাহ বিশ্বাস করবেন, মানুষ পুজো করবেন, মানুষ মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আমরা বামপন্থীরা ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা নাস্তিকতা বুঝি না। আমরা বামপন্থীরা ধর্ম নিরপেক্ষতা বলতে আমরা পরমত সহিষ্ণুতা বুঝি। আমরা মনে করি প্রত্যেকে নিজের ইচ্ছে মতো নিজের ধর্মকে পালন করবেন, অন্যের ধর্মকেও সম্মান করবেন, অন্যের ধর্মকে অহেতুক অপমান করতে যাবেন না। আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে এটা বুঝি। আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, আমরা সমস্ত ধর্মের মানুষকে সম্মান করি এবং আমরা মনে করি ইচ্ছে মতো আপনি আপনার ধর্ম পালন করবেন। যদি কোথাও আপনাকে আপনার ধর্ম পালন করা থেকে কেউ আটকাতে যায়, তাহলে সবার আগে আপনার পাশে দাঁড়িয়ে লড়াই করবে আপনার হয়ে। আপনি যাতে আপনার ধর্ম ভালো করে পালন করতে পারেন, তার জন্য লড়াই করবে আপনার হয়ে সবার আগে আমাদের কমরেডরা। আমরা লড়াই করব, কমিউনিস্টরা লড়াই করবে আপনার হয়ে, যাতে আপনি আপনার ধর্ম ভালো করে পালন করতে পারেন। কিন্তু ধর্মের নামে 10 বছর ধরে, 12 বছর ধরে বাংলায় যা হচ্ছে, মিটিং করতে গেছি, মিছিল করতে গিয়েছি, চাকরির দাবিতে মিছিল, চাষবাস যাতে কৃষক ফসলের দাম পায় তার দাবিতে মিছিল, যেন কোনো জায়গায় রাস্তা ভেঙে পড়ে আছে বছরের পর বছর রাস্তা সারাইয়ের দাবিতে মিছিল করতে গেছি। দিনের পর দিন জেল খেটেছে আমাদের কমরেডরা। আর ইচ্ছে মতো আপনি ধর্মের নামে উস্কানি দিন, আপনি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে গালাগাল দিন, ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করুন, গুজব ছড়িয়ে এখানে মন্দির ভেঙে দিয়েছে, ওখানে ও মসজিদ ভেঙে দিয়েছে, এখানে কালী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, ওখানে মসজিদের মাথায় গেরুয়া উড়িয়ে দিয়েছে, এইসব উস্কানি দিয়ে এলাকায় দাঙ্গা লাগান। পশ্চিমবাংলার ভাই গ্রেপ্তার হতে হবে না। পশ্চিমবাংলায় মাথার উপর মাথা উঁচু করে পায়ের ওপর পা তুলে আপনি উস্কানি দিয়ে যাবেন, ধর্মে দাঙ্গা লাগিয়ে যাবেন, কেউ আপনার কিছু বলতে আসবে না। আমরা এই বাংলাকে পাল্টাতে চাই। আমরা চাই এমন বাংলা যেখানে আপনি যদি আমাদের বিরোধীও হন, আপনি রাস্তার দাবিতে মিছিল করবেন, আপনি স্কুল কলেজ হাসপাতালের দাবিতে মিছিল করবেন, আপনি কৃষক ফসলের দাম চেয়ে মিছিল করবেন, আপনি আপনার কাজের মজুরির জন্য মিছিল করবেন। সেই মিছিলের পুলিশ সামনে থেকে সরে সেই মিছিলকে রাস্তা করে দেবে। কিন্তু আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, কেউ যদি ধর্মের নামে উস্কানি দিতে আসে, তাহলে সে হিন্দু হোক কি মুসলমান হোক, তাকে একসঙ্গে এক থালায় জেলের ভাত খাওয়াবে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই পশ্চিমবাংলা আমরা তৈরি করতে চাই। যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আমাদের জেতা উচিত, তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা এই অতীতে যে কোনো ভুল বোঝাবুঝির জন্য হোক, আমাদের কথা আমরা নিয়ে পৌঁছতে পারিনি বলেই হোক, যাদের সাথে এখনো পর্যন্ত আমাদের সেই সম্পর্ক তৈরি হয়নি, তাদের কাছেও আমরা আবেদন করছি। আমরা আপনাকে আমাদের শত্রু মনে করি না, আপনাকে সঙ্গে নিয়েই সুদিনের জন্য আমরা লড়াই করছি। এই লড়াই আপনাদের সবাইকে পাশে চাই। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। সারা ভারত কৃষক সভা বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব কমরেড শতরূপ ঘোষ তার যে মূল্যবান বক্তব্য রাখলেন, সেটাকে পাথেয় করে আমাদের পথ চলা শুরু হয়। সঙ্গে সঙ্গে আমাদের সম্মেলন এবং জনসভাকে সফল করার জন্য ইলামবাজারের সমস্ত জনগণকে হাজারো নমস্কার এই জানিয়ে আজকের এই সভা শেষ করি। আজকে সবাই এখানে শেষ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দাম দিতে হবে, কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।
ইনকিলাব জিন্দাবাদ